বাংলাদেশে টোটাল যে ল্যান্ড আছে তার মোটামুটি 10% ল্যান্ডের মালিক হচ্ছে বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট। তো এগুলো যেমন পার্বত্য চট্টগ্রামে যত বনাঞ্চল আছে সেগুলো সুন্দরবন, তারপর আমাদের উপকূলীয় অঞ্চলে যে বনগুলো আছে, নতুন যে চরগুলো জাগে, তারপরে সিলেটে বন আছে, আমাদের মধুপুরে শালবন আছে, সিলেটের আতাশগুল ফরেস্ট আছে, এগুলো সবগুলো বন বিভাগের আওতাধীন। তো বন বিভাগের যারা এই আমাদের বন সম্পদ দেখাশোনা করে মেইনলি ওদেরকে ট্রেনিং করানোর জন্য বা ওদেরকে তৈরি করানোর জন্যই আমরা এই ইনস্টিটিউট এস্টাবলিশ করেছিলাম। এটা এস্টাবলিশ হয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক এবং এফএও মানে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, তাদের সহযোগিতায়। তো এখন এটা আর বন বিভাগের সাথে আমাদের ওরকম কোনো সম্পর্ক নাই, এবং আমাদের ছাত্ররা অন্যান্য অনেক জায়গায়, দেশে বিদেশের বিভিন্ন জায়গায় তারা কাজ করে। আমাদের ছাত্ররা বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে, বিভিন্ন কোম্পানিতে আছে, এবং বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্টও আছে, আবার অন্যান্য যেসব সংস্থা বন নিয়ে কাজ করে তাদের সাথেও আছে। তো আমরা আবার 1997 সাল থেকে এই পরিবেশ বিজ্ঞানে আলাদা অনার্স প্রোগ্রাম চালু করি। আমাদের এখানে এখন দুইটা সাবজেক্টে ছাত্র ভর্তি হয়, একটা হচ্ছে ফরেস্ট্রি, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স। তোমাদের কেউ চাইলে এখানে ভর্তি হতে পারো। এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে আমাদের এখন মানে ওয়ার্ল্ড ওয়াইডটা এনভায়রনমেন্টাল প্রবলেমগুলো বড়, ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, সি লেভেল রাইজ, এগুলো নিয়ে তোমরা নিজেরাও পড়ো। তো এই জিনিসগুলো কীভাবে আসলে হয়েছে এবং আমরা কীভাবে এগুলো সলভ করতে পারি সেটা নিয়ে এনভায়রনমেন্টাল সায়েন্সের স্টুডেন্টদেরকে আমরা তৈরি করি, এবং তারাও দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এই ধরনের প্রবলেমগুলো নিয়ে কাজ করছে। আমাদের এখানে এখন যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একাডেমিক বিল্ডিং। আর আমাদের এই রিজিয়নে একমাত্র ইনস্টিটিউট আমরা যাদের ছাত্রদের জন্য আলাদা ডেডিকেটেড হল আছে, ছাত্রছাত্রীদের জন্য। ওই হলটাতে শুধু আমাদের স্টুডেন্টরাই থাকে, আর আমাদের মেয়েদের হলটা পিছনে। আর এর বাইরে আমাদের ওইদিকে গেলে ওখানে বড় একটা 5 একর সাইজের জায়গা নিয়ে আমাদের একটা নার্সারি আছে, এবং বাংলাদেশে যত জাতের গাছ আছে সবগুলো জাতের গাছ, এদের মধ্যে কিছু কিছু গাছ ছিল বিপন্ন, অতি বিপন্ন, মানে কোনো ব্যবস্থা না নিলে এগুলো আমাদের ইকোসিস্টেম থেকে হারিয়ে যাবে। ওই ধরনের গাছগুলোর একটা সংগ্রহ আমরা চিটাং ইউনিভার্সিটির ক্যাম্পাসে তৈরি করেছি। আমাদের ছাত্রদের এখানে যারা ভর্তি হয় তাদের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে যে প্রত্যেক ছাত্র প্রথম যখন এখানে অ্যাডমিশন নেবে তাকে 20টা করে গাছ লাগাতে হবে, এবং এই 20টা গাছ তার প্রতি সেমিস্টারে সে যত্ন নেবে, প্রতি সেমিস্টারে তার উপর আমরা সে পরীক্ষা নেব। এবং এভাবে করি চিটাং ইউনিভার্সিটির এখন যে আসলা, যেটা ইউনিভার্সিটিতে ঘুরলে দেখা যাবে যে সব গাছপালায় ভর্তি। একসময় কিন্তু ইউনিভার্সিটির সব পাহাড় ছিল নেরা পাহাড়। আমাদের এই ছাত্ররাই এই গাছ লাগাতে লাগাতে পুরো জায়গাটাকে আমরা একটা ফরেস্টে কনভার্ট করেছি। তো তোমাদেরও ওখানে যদি জায়গা থাকে তোমরা এরকম ইনিশিয়েটিভ নিতে পারো, এবং সেক্ষেত্রে যদি কোনো সাপোর্ট লাগে আমরা ইনস্টিটিউট থেকে সেই সাপোর্টগুলো দিব। আমাদের এখানে অনেকগুলো ল্যাবরেটরি আছে। আমরা বাংলাদেশে যত জাতের গাছ আছে সেগুলো সিডের একটা মিউজিয়াম তৈরি করার চেষ্টা করছি। একটা সিড মিউজিয়াম আছে আমাদের। তার বাইরে আমাদের প্র্যাকটিক্যালের জন্য, বিভিন্ন সাবজেক্টের প্র্যাকটিক্যালের জন্য অনেকগুলো ল্যাবরেটরি আছে। আর আমরা এমনিতে আমাদের এখানকার স্টুডেন্টরা যারা ভর্তি হয় তাদের মধ্যে বিভিন্ন রকমের প্রোগ্রাম আছে। যেমন আমাদের এখান থেকে প্রতি বছর 10 জন মেয়ে জাপানের একটা ইউনিভার্সিটির সাথে এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে, ওরা জাপান থেকে ঘুরে আসে। তারপরে গত গত বছর আমাদের এখান থেকে 3 জন স্টুডেন্ট ওরা ইউএসএতে গিয়েছিল এক্সচেঞ্জ প্রোগ্রামে। এরকম আমাদের বিভিন্ন রকম এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে যাতে ছাত্ররা ইনভলভ থাকে, এবং আমাদের ছাত্রছাত্রীরা যারাই এখানে ভর্তি হয় তারাই এই 5th-6th সেমিস্টারের পর থেকে আমাদের সাথে বিভিন্ন রিসার্চ প্রজেক্টে ইনভলভ হয়। আর একটা ইউনিক হচ্ছে যারা ইনস্টিটিউটে ভর্তি হয় এদের গোটা দেশ এমনিতেই দেখা হয়ে যায়, কারণ আমাদের সাবজেক্টটা যেহেতু ফিল্ড ওরিয়েন্টেড, আমরা প্রত্যেক ব্যাচকে কোনো না কোনো জায়গায় ট্যুরে নিয়ে যাই। দেখা যায় যে কোনো সেমিস্টারে তারা সিলেট যাচ্ছে, কোনো সেমিস্টারে সুন্দরবন যাচ্ছে, কোনো সেমিস্টারে কক্সবাজার যাচ্ছে, কোনো সেমিস্টারে চিটাং হিল ট্রেকতে যাচ্ছে। এরকম গোটা দেশেই আমাদের মোটামুটি ঘোরাঘুরির মধ্যে আমাদেরকে থাকতে হয়, কারণ আমরা বন নিয়ে যেহেতু পড়াই, রুমে বসে পড়ায় আমরা কোনো কিছু শিখাতে পারবো না, তাদেরকে ফিল্ডে আমাদেরকে নিতে হবে। তো তোমাদেরকে আবারও ওয়েলকাম, এবং তোমরা আর 2-3 মাস পরে এসে এখানে ঘুরে যাবা। আমাদের এখানে যে গার্ডেনটা হয় এটা খুব বড় একটা টুরিস্ট অ্যাট্রাকশন। এখানে আমাদের শীতকালীন যে একটা বাগান হবে, অনেক দূর দূরান্ত থেকে লোকজন দেখতে আসে বাগানটা। তো এটা দেখার জন্য তোমাদের দাওয়াত থাকি। তো তোমাদের স্যার নিয়ে আসছে তোমাদেরকে, আমার বন্ধু, ওকেও ধন্যবাদ যে মানে আমরা এখানে তোমাদেরকে একটু হলেও আমাদের সম্বন্ধে বলতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ মুশারফ। থ্যাংক ইউ।
একটা স্মৃতি তোমাদের তোমাদের অজান্তেই তোমাদের মনের মেমোরিতে অটো অটো স্ন্যাপগুলো উঠছে। এগুলো ছোটো 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 একটা মেমোরি, এগুলো তোমাদের সারা জীবনের সুইট মেমোরি হিসেবে থাকবে, সারা জীবনের স্মৃতি হিসেবে থাকবে। বুঝছো? এবং সেটা অনেক স্থায়ী হবে। হয়তো তোমরা ভুলে যাবে আগে তুমি একসময় বিশ্ববিদ্যালয়ে ভিজিট করেছিলে তোমাদের সম্মানিত ছাত্রীদের, কিন্তু হঠাৎ আবার যখন স্যারকে দেখবা কিংবা তোমরা পরস্পরকে দেখবো, আবার চিরাং ইউনিভার্সিটিতে আসবা, কেমন তখন থেকেই তোমাদের আবার মেমোরাইজ আবার মনে পড়বে, সেটা আবার নতুন ফ্রেশ হয়ে যাবে। কেমন? এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ইউনিভার্সিটিতে ভিজিট করতে এসেছো, তো তোমাদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো তোমরা এখন কলেজে না, ওরা এসএসসি দিবে। এসএসসি দেবো, তাই না? এসএসসি দেওয়ার পরে একাডেমিক যে ধারাবাহিকতা রক্ষা করার জন্য এসএসসির পরে এসএসসি দিতে হবে। এসএসসি দেওয়ার পর অনার্স লেভেলের একটা কোর্সে তোমাদের ভর্তি হতে হবে, এরপর মাস্টার্স ডিগ্রি করবা, এরপর সর্বোচ্চ ডিগ্রি পিএইচডিতে এনরোলমেন্ট হবে, তাই না? এরপর তোমাদের একাডেমিক লাইফটা শেষ। ইন দ্য মেন টাইম অনেকের একই সাথে জবও চলবে, আবার অনেকে শুধু লেখাপড়া করবে। তাতে তোমরা যদি তোমাদের একাডেমিক ডেস্টিনেশনটা বুঝতে পারো, একটু তোমাদের মধ্যে যেন একটা রিয়েলাইজেশন আসে, সেই জন্য তোমাদেরকে এখানে বুঝতে পেরেছ? তোমার কয়েক লক্ষ ছেলে একই সাথে মিশন টেস্ট দেবে, তার মধ্যে গুটি কয়েক ছেলে এখানে পড়ার সুযোগ পাবে, তাই না? যারা সুযোগ পাবে তাদেরকে অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নেবে। তোমরা যেহেতু এখন এসএসসি লেভেলে পড়ছো, অতএব তোমাদের নিজের জীবনকে তোমরা কী হতে চাও, কীভাবে হতে চাও, এখনই সেটা ঠিক করার সুযোগ তোমার হাতে আছে। তুমি কী হতে চাও, তুমি আসলে হাউ টু কন্ট্রিবিউট টু ইউর সোসাইটি, তোমার সমাজকে তুমি কীভাবে দিতে চাও, তাই না? তোমার অবস্থানকে তুমি কোন পর্যায়ে নিয়ে দিতে চাও, সেই গোলটা তোমার এখনই ঠিক করতে হবে। এখনই তোমাকে নির্ধারণ করতে হবে যে আসলে আমি কী চাই, তাই না? এবং সেটা নির্ধারণ করার পর তোমাকে ঠিক করতে হবে এটা আমি কীভাবে অ্যাচিভ করতে পারি, অর্জন করতে পারি। তাহলে ফাইনালি তোমরা কিন্তু দেখতে পাবা তোমার সামনে লেখাপড়ার যে বিশাল একটা সিলেবাস আছে না, সিলেবাস আছে কয়টা সাবজেক্ট এসএসসিতে? 12টা সাবজেক্ট আছে। সাবজেক্ট 1, 2, 3, 12টা, তাই না? এই 12টা সাবজেক্টের নাম্বার অফ পেজগুলো বলবা। সাবজেক্ট 1-এর কয়টা পেজ আছে, সাবজেক্ট 2-তে কয়টা পেজ আছে, সাবজেক্ট 3-তে কয়টা পেজ আছে, তাই না? অন্তত 12টা সাবজেক্টে 1200 পেজ তো হবে নাকি হবে না? হবে না, আরও বেশি হবে। এরপর যেগুলো ম্যাথমেটিক্সের পেজ আছে সেখানে তো পেজগুলো হবে না, এক একটা ম্যাথ তো অনেক জটিল, তাই না? যেখানে কেমিস্ট্রি আছে সেখানে ইকুয়েশনগুলো অনেক কঠিন না, আবার যেখানে ইংলিশ আছে প্রত্যেকটা সেন্টেন্স তোমাদের বুঝতে হবে না, বুঝতে পেরেছ? তো সেইভাবে তোমার ওয়ার্ক ভলিউমগুলো তোমাকে মেজারমেন্টে নিয়ে আসতে হবে যে তোমার এই সিলেবাসের এই কন্টেন্ট, এতগুলো পেজ, এই পরিমাণ ম্যাথ, এই পরিমাণ ইকুয়েশন, তোমার হাতে সময় কতদিন আছে, তোমার টোটাল এসএসসি পরীক্ষা রাখতে জন্য তোমার টাইমটা হাতে কয় মাস তোমার আছে, সেই মাসকে দিনে কনভার্ট করবা, দিনকে ঘন্টায় কনভার্ট করবা, তাহলে কত ঘন্টা তুমি সময় পাচ্ছ। তাহলে তোমার ওই সিলেবাসের নাম্বার অফ পেজকে কেমন ঘন্টা দিয়ে ভাগ করে দেখো, অথবা ঘন্টাকে পেজ দিয়ে ভাগ করে দেখবা প্রত্যেকটা পেজের জন্য তুমি কতটুকু সময় পাচ্ছ। একটু বুঝতে পারছি? সেইভাবে দেখো, এর মধ্যে তুমি দেখবা তোমার কত ঘন্টা পড়তে হবে, কত ঘন্টা তুমি খাওয়া, ঘুমাবা বা বেড়ানোর জন্য ব্যবহার করবা, কত ঘন্টা তুমি গেমের জন্য রাখবা, কত ঘন্টা মোবাইল ওয়াচিংয়ের জন্য রাখবা, কত ঘন্টা ফেসবুকের জন্য রাখবা, কতটুকু সময় তুমি পাও। আমি কি বুঝতে পারছি? তো সেইভাবে তোমার
কাজ, তোমার দায়িত্ব কর্তব্য এসএসসিতে ভালো রেজাল্ট করার জন্য ঠিক করতে হবে। তোমরা জানো চিরাং কলেজে তোমরা চান্স পেতে চাও তাহলে সেখানে 1220-এর উপরে পাইতে হবে, তাই না? 1300-এর মধ্যে পাইতে হবে না? না হলে আসবে, চান্স আসবে, মহসিন কলেজে আসবে, উমেন্স কলেজে আসবে, ভালো গভর্নমেন্ট কলেজে আসবে। আর একটা গভর্নমেন্ট কলেজে চান্স পেতে গেলেই দেখা যাবে তোমার নাম্বারটা 1160-এর উপরে চলে যেতে হবে। তাহলে প্রত্যেকটা পড়া একবার কলেজে হবে, একবার বললে হয়, অ্যাটলিস্ট 10 বার করে উঠতে হবে। আবার পড়লে কী হবে, লিখতে হবে না? যা কিছু পড়বা লিখে লিখে করবা, মনে থাকবে, রিপ্রডিউস করতে পারবা। আমি বোঝাতে পারছি ব্যাপারটা? আমি একটা একাডেমিক কথা বলেছি আর কি। ক্লিয়ার তোরা বুঝছো? তাহলে তোমরা সেইভাবে ডিটারমাইন হও তোমরা কী করবা। তুমি ডাক্তার হতে চাও না, ইঞ্জিনিয়ার হতে চাও না, বিসিএস ক্যাডার হতে চাও, কোনো প্রফেশনেই ছোটো না, কোনো প্রফেশনেই ছোটো না, বুঝতে পারছো? তুমি যে প্রফেশনে যাও প্রত্যেকটাই তোমার রেসপেক্টেবল অনারেবল প্রফেশন, কিন্তু এক একজনের এক একটা নেট থাকে। কেউ চায় যে সে শাসন করবে, আর কেউ চায় সে মানুষকে সেবা দেবে, কেউ চায় গবেষণা করার জন্য ভালো গবেষক হবে, তাই না? তো তোমাদের সেই টার্গেট ঠিক রেখে তোমরা নিজেকে প্রিপেয়ার করো ভবিষ্যতে। কারণ প্রত্যেকটা তোমাদের ছোটো ছোটো একটা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ না, এটা কি এমনি হয়ে গেছে? সেখানে ছোটো ছোটো কতগুলি ব্যবহার করা হয়েছে, তাই না? ওরা পাউডার, সিমেন্ট, পাউডারের গুঁড়ো ব্যবহার করে এখানে, তাই না? সিমেন্টের গুঁড়ো না, তারপর তোমার কি তোমার রড ইউজ করেছে, তাই না? তাহলে সবগুলো আস্তে আস্তে একটা ছোটো ছোটো আইটেমগুলো যখন একত্রিত হয়েছে এবং পুরো এরকম বিল্ডিংটা তৈরি হয়েছে। এই জন্য তোমরাও পুরো একটা দেশকে বিল্ড আপ করা, পুরো পৃথিবীকে বিল্ড আপ করা, পুরো মানব জাতির সম্প্রদায়কে বিল্ড আপ করার জন্য তোমরা এক একটা সেইটার এলিমেন্ট, সেটার এক একটা উপাদান। অর্থাৎ তোমরা প্রত্যেকে কিন্তু ছোট না, অনেক বড়, প্রত্যেকের নিজস্ব কন্ট্রিবিউশন আছে। তোমরা প্যারালালি চলছো, কেউ কারো কম্পিটিটর না। তুমি তোমার কোনো কম্পিটিটর নাই, তোমার কম্পিটিটর হলো তোমার 100 নম্বরের প্রশ্নটা। তোমার লাইফ তুমি বিল্ড আপ করবা, তুমি চিন্তা করবা আমি 100-এর মধ্যে 100 পাইনি, কেউ 110 থাকলে আমার অসুবিধা তো নেই। অনেক বিশাল বিশ্ব, বুঝছো? কেউ না খেয়ে আছে। একটা টিভি ম্যাচ কত বড়, অনেক 7টার উপরে না, কত খাওয়ার খায়। পৃথিবীতে কত বাঘ আছে, সিংহ আছে, ওদের গোস্ত খায় না, তাকে রাখিয়ে আছে, মারা যায় কেউ, কেউ বন্ধু গোস্ত খাচ্ছে না। তাহলে একমাত্র মানুষই রিজিক নিয়ে সবচেয়ে চিন্তায় মধ্যে থাকে এবং ভবিষ্যতের জন্য খাওয়ার সংরক্ষণ করে রাখে, বুঝতে পেরেছ? কিন্তু পৃথিবীতে মানুষের চেয়ে সৃষ্টিজগতের সংখ্যা অনেক বেশি এবং সাইজও বড়, খায়ও বেশি, তাই না? এই জন্য পৃথিবীটা অনেক বড়। তোমরা কম্পিটিটর ভাববা, তোমার সামনে যে কাজ অ্যাসাইনমেন্ট আছে সেটা তুমি ঠিকভাবে করতে পারবে, অন্য বন্ধুরা না, বুঝতে পেরেছো জিনিসটা? এই জন্য তুমি চিন্তা করবা তোমার 100 মার্কসের মধ্যে 100-এ 100 যাতে পাও, সেইভাবে তুমি তোমার স্কিলকে ডেভেলপ করবো। তোমার সামনে যে প্রোগ্রাম আসবে সেটাতে যেন সফল হতে পারো। আমি তোমাদেরকে মোটামুটি একটি কঠিন কথা মনে হয় বলে ফেলেছি, আশা করি বুঝতে পেরেছ, তাই না? আর কথাগুলো ইনফরমেশন ওভারলোডের করতে চাই না। বেড়াতে আসছো, ভালো করে বেড়াও। আশা করি আমার তো দোয়া করবো তোমাদের ভবিষ্যতে তোমাদের ভালো পাঠ শোনাবে, কেমন? আচ্ছা, তাহলে এটা বলে আমি আমার শেষ করছি। দেখার মাধ্যমে আমরা সত্যটাকে উপলব্ধি করতে পারবো। সেজন্য এই জাদুঘরে আমাদের অতীতের সমস্ত বাংলাদেশের জন্ম থেকে শুরু করে যা কিছু এবং তারও আগে যা কিছু আমরা পাওয়া গেছে সেগুলোকে আমরা সংরক্ষণ করে রেখেছি। তো এখানে আমরা নিচের তলাতে সাধারণত এখানে একটা ওই লাইব্রেরি আছে, লাইব্রেরিতে খুব দুর্লভ বইগুলো আছে, সেখানে গবেষণা করার জন্য বইগুলো আমরা ব্যবহার করতে পারবো। আমি প্রথমে শুরু করি এটা দিয়ে, যে আমরা এই একটা পেইন্টিং, এগুলো হচ্ছে প্রত্যেকটা সিরিজ পেইন্টিং, তাই এখানে 13টা প্যানেল আছে। এই প্যানেলগুলা 6 জন শিল্পী একসাথে কম্বাইন্ড দিয়ে ছবিটা আঁকা হয়েছে। এটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময়ে আঁকা, মানে মুক্তিযুদ্ধের পরবর্তী সাথে সাথে
যারা মুক্তিযুদ্ধ করেছিলেন এরকম শিল্পীদের মধ্যে তাদের মুক্তিযুদ্ধের যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে আন্দোলন হওয়ার মাধ্যমে পরবর্তীতে যে বিজয় লাভ করেছে সেটা সিরিজ পেন্টিংগুলো করা হয়েছে, যেহেতু অনেক পুরনো, প্রায় 50 বছরের পুরনো ছবি, সেটা একটু ইয়ে হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আমরা এগুলো আবার রেস্টোরেশনের ব্যবস্থা করবো। এবং আমাদের এখানে একটা রিসেন্টলি আমরা একটা জুলাই মানে গণ অভ্যুত্থান নিয়ে আমাদের যে মানে ইয়ে হয়েছিল সেটার একটা গ্যালারি করেছে। সেখানে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্র যেহেতু নিহত হয়েছে তাদের এই যে শার্ট কাপড় চোপড় এগুলো আছে, এখানে সার্টিফিকেটগুলো আছে। আমাদের মূল গ্যালারি কিন্তু পড়ে আসি। তখনকার অস্ত্র ছিল কি কামান, তাহলে তখনকার অস্ত্র হচ্ছে এই কামান, যেটা অনেক মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কামান। চট্টগ্রামের সাথে আরেকটা কিন্তু যখন যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে এই কামানটা তখন ব্যবহার হয়েছিল। সেই কামানের সিস্টেমটা কীরকম, যে এখানে বারুদ দেওয়া হয়, তারপরে এদিকে আগুন দিয়ে যখন আগুন দেওয়া হয় তখন একটা গোলা অনেক দূরে ছুঁড়ে মারে, সেটাতে মানে ব্যবহৃত হতে পারে। তো তৎকালীন যে সৈনিকের মধ্যে যারা প্রধান সৈনিক, তিনি এ ধরনের মানে ব্রোঞ্জ কামান করে ইউজ করতো। অন্যান্য সৈনিক যারা তারা কিন্তু আয়রনের কামান ইউজ করতো। এটা সবচেয়ে মানে ব্যয়বহুল কামান। আরেকটা জিনিস আছে আমাদের এখানে, যেটা হচ্ছে বাংলাদেশের একজন খ্যাতনামা শিল্পী জালিয়ান মাহমুদ, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক। উনি এই শিল্পকলার নাম হচ্ছে লাট সাহেবের চেয়ার। লাট সাহেবের চেয়ার মানে ইংরেজরা যখন এই পুরো ভারতবর্ষ দখল করলো তখন সর্বশেষ যেই বাচ্চা ছিলেন, ওনার বাচ্চা বাহাদুর, উনি যে চেয়ারে বসতেন সেই চেয়ারটা হচ্ছে মানে যে চেয়ারে বসতেন এটা হচ্ছে সেই চেয়ারের অর্ধেক অংশ, যেটা বর্তমানে ব্রিটিশ মানে ইংল্যান্ডে আছে মিউজিয়ামের মধ্যে। তো উনি এটার একটা রিপ্লিকা তৈরি করেছেন, যে ওই চেয়ারটা হুবহু উনি অর্ধেক তৈরি করেছেন, আর অর্ধেক তার একটা মানে এটাকে কি বলা হয়, যেমন আমাদের শরীরের যেমন কঙ্কাল, এটাকে মানে চেয়ারের কঙ্কালটাকে উনি সেভাবে সেট করেছেন। আর আমাদের যে ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা হচ্ছে মহারানীর মুকুট, যেটা পৃথিবীর সবচেয়ে দামি যে হীরার টুকরা, সেই মুকুটটা এখন বর্তমানে তাও ইংল্যান্ডে আছে। সেটাকে উনি এগুলা দুটো জিনিস মহারানীর মুকুট করে রাখছেন, সেটা এখানে প্রতিফলন করার চেষ্টা করছে যে মুঘলদের ক্ষয়ের মাধ্যমে ব্রিটিশদের উত্থান এবং আমাদের টোটাল এই অন্তত অঞ্চলের যে অবক্ষয় সেটাকে বোঝানোর জন্য উনি এই জিনিসটা মানে ক্ষমতার যে পালাবদল সেটাকে এটা বোঝানোর জন্য চেষ্টা করেছে। ছবিগুলো আছে এটা অন্য সময় হয়তো আপনারা যখন সিঙ্গেল আছেন তখন কয়েকজন মিলে একদিন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আপাতত আমরা এটা আমাদের মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেসব বড় বড় শিল্পী আছে তাদের অনেক আগে এই ছবি মনসুর করিম থেকে শুরু করে না বড় আমার একটা ছবি আছে। এটা হচ্ছে শিল্পী রশিদ চৌধুরীর ছবি। গ্যালারি অর্থাৎ আমাদের যে সবচেয়ে প্রাচীন যেসব মানে উপাদানগুলো আছে সেগুলো আমরা বাংলাদেশের ম্যাপের মধ্যে দেখা যাবে যে অনেক জায়গায় মানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে, তার একটা এখানে ডেটা দেওয়া হয়েছে। সেখান থেকে আমরা যেগুলো পাইছি সেগুলো আমরা এখানে সংরক্ষণ করে রেখেছি। যেমন ধরেন এখানে দেখেন ফসিল, কাঠের ফসিল, এই যে কাঠের ফসিলটা কিন্তু যদি আমরা আধুনিক প্রযুক্তি থাকতো মানে ইংল্যান্ডে বা ইয়েতে, ওখানে যদি ওরা একটা আমাদের বিভিন্ন আছে যন্ত্র আছে সেটার মাধ্যমে মানে বলতে পারবে যে কত মিলিয়ন ইয়ার্স এটার মানে বয়স হতে পারে। এটা ধারণা করা হচ্ছে, এটা যেহেতু পাহাড়ে পাওয়া গেছে, ধারণা করা হচ্ছে যে এখানে একসময় সমুদ্রের গর্ভে ছিল, হয়তো ভূমিকম্পের সুনামির মাধ্যমে উপরে উঠে গেছে, পাহাড় হয়ে গেছে।
সেরকম একটা অনুমান করা হচ্ছে। আমরা যখন প্রাচীন যুগে যখন কাগজ তৈরি হয়নি, তখন আমরা যে কোনো কিছু লেখার জন্য মানে কোনো কিছু যদি লিখতে হয় তখন কাগজ নাই, কিছু লিখতে হতো, পাথরে লিখতে হতো। আর কোথায় লিখতে হতো না, তামাতে খোদাই করে লিখতে হতো। একটা দলিল লিখতে হতো কি হবে, তামা। তো এই তামাতে চট্টগ্রামের যে দলিলগুলা লিখছে সেগুলা সমস্ত আমাদের কাছে কালেকশনে নেই। এগুলো কি করছে, বিদেশি প্রশাসন নিয়ে গেছে। আমাদের কাছে এরকম তামার একটা দলিল, এখানে আমরা ছবি রাখছি, কিন্তু এই তামার দলিলগুলো এগুলো সব দলিল তামাতে লেখা আছে। সবগুলো ওইখানে একটা এগুলো আমাদের কাছে নেই, কিন্তু এটা কোথাতে কলকাতা মিউজিয়াম, কলকাতা। এই যে যে তখন রাস্তাঘাট তখন এই পালকি দিয়ে চলাফেরা কিন্তু কাঠের অনেকগুলো কাজ আছে এখানে। এই যে বিভিন্ন ধরনের ট্রাইবাল মেলা থেকে পাওয়া যায়, এখানে অনেকগুলো কাঠের কাজ আছে। ডেকোরেশনগুলো করাও কাঠের কাজে এবং এখানে কিছু দুর্লভ মানে অনেক প্রথম দিকে টেলিভিশন ছিল, একটু বড় ছিল। এটা হচ্ছে কলের গান। আমাদের এখানে তো অনেক কিছু আছে, অনেকগুলো জিনিস আছে। এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে যে আগেকার যুগের যে আভিজাত্যটা এই জন্য বলছি, তারা সাপের মাথায় হাতিদাতের দিয়ে তারপরে এটা দিয়ে উপরে মানে আগুন ধরানোর ব্যাপার। ওদের যে রাজকীয় অবস্থা, যে একটা কালিচাঁদে বসে সে হুক্কা টানতেছে, সেটা শৌখিনতা, শৌখিন লাইফের যে ব্যাপারগুলো মানে এমনিতে করতে পারতো। আমরা তো প্লাস্টিকের বদনা ইউজ করি, তারা কি প্লাস্টিকের বদনা ইউজ করছে? আমরা কোনোভাবে মাটির একটা করে নাই। যারা বিলাসী জীবনযাপন করতো তারা এই যে বদনাতেও আবার কারুকাজ, হ্যাঁ বদনাগুলো তো কারুকাজ আছে, আমরা ঠিক আছে। দেখে হারিকেন হতে কারুকাজ, হারিকেন মানে সিম্পল হারিকেন, কিন্তু তখন মাটির প্রদীপ ছিল, কিন্তু হারিকেন কারুকাজ। বাঘের মাথা ভিতরে এমনিতে স্টাফিং করা হয়েছে, কিন্তু মাথাটা বাঘের দাঁতও। আর এটা হচ্ছে আমার কী বলতে হরিণের শিং। আর এই যে কাঠিটা যেটা দেখা যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা লতাটা দেখে মনে হচ্ছে সাপের মতো। তখন অনেক সময় দেখা যাচ্ছে যে মানে বুড়ো মানুষ করে যে লাঠি লাগে, তখন সে লতা দেখতে শক্ত, তখন এটা ইউজ করতে হয়। আর এখানে অনেকগুলো বিভিন্ন ধরনের বালদকের নখ আছে এখানে, তারপর ধান আছে, বিভিন্ন প্রকারের ধান আছে। এখন গবেষণা করছি যে এখান থেকে ধান দিয়ে যদি আমরা কিছু ধান উৎপন্ন করতে পারি, সেখান থেকে আরও ধান হবে। তাহলে দেখা যাচ্ছে আগের ধানগুলো অনেক বেশি পুষ্টিকর হতে পারে, এটা এখনকার হাইব্রিড এগুলো অনেক কিছু করলো মানে বেশি। তারপরে সি ডেক, তারপরে ডি ডেক, ডি ডিগ্রি তোমরা 800, তারপরে ই ডেক, তারপরে এফ ডেক, তারপরে ইঞ্জিন ডোর। তোমরা যারা হয়তো অনেকে এখানে মিলিয়নার হইতেও পারো, বিস্তর কিছু নয়, যে যার ইচ্ছা করবে। তো আমরা এখন তোমার দুটো ভাগে ভাগ করে
আমরা তোমাদেরকে এক গ্রুপে উপরের থেকে নিচে আর গ্রুপ নিচের থেকে উপরে পুরো জাহাজ সম্পর্কে একটু ব্রিফিং দিই। কিন্তু চলার সময় অনেকগুলি সিঁড়ি আছে, প্রত্যেকটা সিঁড়ি স্টেপ দেওয়ার আগে চিন্তা করে সিঁড়ি দেবে। তারপরে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমরা যা ইচ্ছা যখন যেখানে ছবি উঠতে পারবে, কোনো অসুবিধা এখানে আপাতত, ঠিক আছে? ছবি উঠার সময় পাওয়া যাবে। তো আমরা চেষ্টা করব যেন আমরা সেফলি উইদাউট এনি অ্যাক্সিডেন্ট সুন্দরভাবে তোমরা জাহাজটা ঘুরি, পরিদর্শন করি, আবার ফিরে যেতে পারো। আমাদের এটাই কামনা থাকে, সেটা কি বলেন? এটাই থ্যাংক করতে ইউ, পারি, থ্যাংক ঠিক ইউ। আছে? সুতরাং সেফটিটা সবার আগে। যারা লম্বা আছো, জাহাজ কিন্তু একটা নির্দিষ্ট হাইটে আছে, ঠিক না? মাথায় টাক লাগবে, অসুবিধা হয়ে যাবে। যারা একটু উশৃঙ্খল না, এই বয়সটাই এই বয়সের, ঠিক না? এই বয়সটা হওয়াটাই স্বাভাবিক। তবুও আমরা চেষ্টা করব যেহেতু জাহাজ আমি যতটুকু পারি ওটাকে একটু একটা স্টেপ দেওয়ার আগে, নামার আগে, চলার আগে আমরা একটু সেফলি চলবো। ওইভাবে আমরা হাইউল্লা করি, হাইউল্লা করতে হবে, নো ডাউট। হাইউল্লা না করলে আমরা পারব না। আমরা ওই স্টেজটা আমরা সবাই পার করে আসছি এখানে, ঠিক না? তোমাদের এখানে স্টেজ অবশ্যই করবা, কিন্তু তার ভিতরেও খেয়াল রাখতে হবে যে কোনো বিল্ডিং হয়, এটা শিপ, সুতরাং আমরা সেফলি যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয় এটা মাথায় রাখি। আমরা এখন নিজে দিয়ে বাইরে হবো, ঠিক আছে? জিওরা ষোলো জন। এগুলো করা যায়। আর এটা কি ঘোরানো, এই ডানে। তারপরে রেডার, যেটা আমরা বেসিক্যালি আমরা শুনে থাকি, রেডার অনেক শুনছি। তো এই দুটো রেডার আছে আমাদের, বাইরে কোনো অবজেক্ট ডিটেক্ট করার জন্য এই দুটো রেডার আমরা ইউজ করি। কোনো ছোট অবজেক্ট খালি চোখে দেখা যাচ্ছে না, বাট আমরা এখানে দেখতে পাই। কত এটা 24 নটিক্যাল মাইল, 20 নটিক্যাল, 72 নটিক্যাল, এরকম রেঞ্জ ভাগ করে আমরা দেখতে পাই। 3 নটিক্যাল, 6 নটিক্যাল, এরকম করে দুটো রেঞ্জ আমরা ইউজ করতে পারি। তারপর কিছু এগডিস আছে, তো আমরা কোন রুট ফলো করব, আমরা একটা পেপার চার্টে রুট প্ল্যান করে রাখি। তারপরে আমরা বললাম যে ওটা হচ্ছে যেরকম যায় অটোতে, এখানে আমাদের প্ল্যান করা একদম কাছে, ওই প্ল্যানে যদি আমরা ফিক্স করে দিই, গেমের মতো অটো শিফটটা চলতে থাকে। এটা হচ্ছে একদিন, এখন আর পেপার চার্টটা লাগে না, আমরা রুট ফিক্স করে দিই, দেখা যাবে কন্ট্রোলে আউটার দিয়ে চলে যাবো অটো, ঠিক আছে? এটার কাজের জন্য। আর আমাদের শিপের স্টেবিলিটি মেনটেন করার জন্য কিছু ট্যাঙ্ক আছে। অনেক শিপে অনেকগুলো ট্যাঙ্ক আছে যেগুলোতে আমরা পানি রাখতে পারি, পানি নিতেও পারি, পানি ফেলা দিতে পারি। তখন আমরা এখানে অটো, এখানে সাপোজ হচ্ছে একটু জল করলে কতটুকু পানি আছে আমরা দেখতে পারি। সাপোজ কোন ট্যাঙ্ক থেকে ফেলা দিতে হবে, কোন ট্যাঙ্ক থেকে নিতে হবে, তখন আমরা দেখে ওইভাবে আমরা ডিসকাস করতে পারি। অনেক ফাংশন আছে আমাদের হচ্ছে এগুলা। আরও অনেক ইকুইপমেন্ট আছে, ইকো সাউন্ডার আছে। ইকো সাউন্ডারটা ওখানে আছে, যেটা পানির নিচে আমাদের কতটুকু গভীরতা আছে, আমাদের শিপের বটম থেকে কতটুকু ক্লিয়ারেন্স লাগবে, ওই হিসেবে আমরা ওখানে ফিক্স করে দিই। তখন ওইখানে আমরা দেখে আমরা ডিসিশন নিতে পারি। অনেক ইকুইপমেন্ট আছে, একদিস ইকো সাউন্ডার, তারপরে হচ্ছে বাইনোকুলার আছে, তাদের হচ্ছে ওই যে বাইনোকুলার, ওগুলো দূরের অবজেক্ট দেখা যায় না, আপনারা চাইলে দেখতে পারেন। হ্যাঁ, কাছে দেখা যায়, একে একে দেখে। ওইখানে একটা আছে। তারপরে এআইএস, অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম। হ্যাঁ, তারপরে রেডার, যেটা আমরা বেসিক্যালি আমরা শুনে থাকি, রেডার অনেক শুনছি। তো এই দুটো রেডার আছে আমাদের, বাইরে কোনো অবজেক্ট ডিটেক্ট করার জন্য এই দুটো রেডার আমরা ইউজ করি। কোনো ছোট অবজেক্ট খালি চোখে দেখা যাচ্ছে না, বাট আমরা এখানে দেখতে পাই। কত এটা 24 নটিক্যাল মাইল, 20 নটিক্যাল, 72 নটিক্যাল, এরকম রেঞ্জ ভাগ করে আমরা দেখতে পাই। 3 নটিক্যাল, 6 নটিক্যাল, এরকম করে দুটো রেঞ্জ আমরা ইউজ করতে পারি। তারপর কিছু এগডিস আছে, তো আমরা কোন রুট ফলো করব, আমরা একটা পেপার চার্টে রুট প্ল্যান করে রাখি। তারপরে আমরা বললাম যে ওটা হচ্ছে যেরকম যায় অটোতে, এখানে আমাদের প্ল্যান করা একদম কাছে, ওই প্ল্যানে যদি আমরা ফিক্স করে দিই, গেমের মতো অটো শিফটটা চলতে থাকে। এটা হচ্ছে একদিন, এখন আর পেপার আছে আমরা দেখতে পারি। কোন ট্যাঙ্ক থেকে ফেলা দিতে হবে, কোন ট্যাঙ্ক থেকে নিতে হবে, তখন আমরা দেখে ওইভাবে আমরা ডিসকাস করতে পারি। অনেক ফাংশন আছে আমাদের হচ্ছে এগুলা। আরও অনেক ইকুইপমেন্ট আছে, ইকো সাউন্ডার আছে। ইকো সাউন্ডারটা ওখানে আছে, যেটা পানির নিচে আমাদের কতটুকু গভীরতা আছে, আমাদের শিপের বটম থেকে কতটুকু ক্লিয়ারেন্স লাগবে, ওই হিসেবে আমরা ওখানে ফিক্স করে দিই। তখন ওইখানে আমরা দেখে আমরা ডিসিশন নিতে পারি। অনেক ইকুইপমেন্ট আছে, একদিস ইকো সাউন্ডার, তারপরে হচ্ছে বাইনোকুলার আছে, তাদের হচ্ছে ওই যে বাইনোকুলার, ওগুলো দূরের অবজেক্ট দেখা যায় না, আপনারা চাইলে দেখতে পারেন। হ্যাঁ, কাছে দেখা যায়, একে একে দেখে। ওইখানে একটা আছে।
তারপরে এএস অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম, হ্যাঁ